নমস্কার। গল্পকথা ও কাহিনীর আজকের নিবেদন সায়ন রুদ্রের লেখা তন্ত্রের ফাঁদে। পারিবারিক বিবাদ, শত্রুতা, প্রতিশোধ, প্রত্যাবর্তন এবং এক অলৌকিক রহস্য মৃত্যু। ভালো মন্দের এই তন্ত্রে শেষ হাসি হবে কার? শুরু হচ্ছে তন্ত্রের ফাঁদে। পাঁচই জুলাই 1995। রাত তখন গভীর। নির্জন শ্মশানে বাঘছালের উপর বসে এক মনে দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করে চলেছেন কালীচরণ তান্ত্রিক। কালীচরণ তান্ত্রিকের বয়স প্রায় 50 বছর হবে। মাথায় জটা, মুখে ঘন কালো গোঁফ আর দাড়ি, খালি গা, নিম্নাঙ্গে একটা লাল চেলি। তার সামনে এখন যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলছে, আর তার ডান পাশ থেকে খানিক তফাতে একজন মানুষ বসে আছে। আধো আলো অন্ধকারে সেই মানুষের মুখটা ভালো মতো দেখা না গেলেও সে যে একজন পুরুষ সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। বাছা, আমার এই মন্ত্রভূত ফুলটা নে নে। যজ্ঞ শেষে চোখ খুলে আগুনের পাশে থাকা একটা থালার উপর থেকে একটা জবা ফুল নিয়ে সেই পুরুষের দিকে বাড়িয়ে দিলেন কালীচরণ। সেই পুরুষ কালীচরণের হাত থেকে ফুলটা নিয়ে নিল। আগামীকাল অমাবস্যার রাত। আগামীকাল তুই যার বিনাশ চাইছিস তার ঘরের এক কোণে ফুলটা রেখে দিলে তার বিনাশ ঘটবে। তোর সকল ইচ্ছা পূরণ হবে। নে, এবার যা, তুই যা। আমি তোকে আশীর্বাদ করছি, তোর সমস্ত মনস্কামনা পূর্ণ হোক। ব্যক্তিটি কালীচরণকে হাত জোর করে প্রণাম করে উঠে দাঁড়ালো। পরদিন সকালবেলা প্রতিদিনের মতো রমাকান্তবাবুর বাড়িতে কাজে যাচ্ছে রমা। এমন সময় নিজের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রমাকে ডাকলো কামিনী। হ্যাঁ রমা, শোন এদিকে। হ্যাঁ দিদি, ডাকছিলে আমাকে? বেশ অবাক হয়েই রমা এগিয়ে এলো কামিনীর দিকে। বেশ কয়েক বছর ধরে কামিনী এই রাস্তা দিয়েই তো যায় রমাকান্তর বাড়িতে, কিন্তু কোনোদিন তো কামিনী মানে রথিকান্তবাবুদের বাড়ির গেট খোলা থাকতে দেখে না সে। ওনারা হয়তো এত সকালবেলা ঘুম থেকে কেউ ওঠে না। তবে আজ হঠাৎ এই কামিনী বৌদি তাকে ডাকছে কেন? তার জন্যই কি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল সে? তুই তো ওই রমাকান্তদের বাড়ি কাজ করিস, তাই না? হ্যাঁ, 1 বছর ধরেই কাজ করছি, এখন কাজেই যাচ্ছি। বেশ একটু ব্যস্ত এমন ভাব করে কামিনীকে কথাটা বলল রমা। কামিনী বেশ ভদ্রভাবেই রমার সাথে কথা বললেও তার কথা বলার ধরনটা রমার ঠিক পছন্দ হলো না। রমাকান্ত সম্পর্কে কামিনীর ভাসুর হয়। যতই এই দুই ভাইয়ের মধ্যে তিক্ততার সম্পর্ক থাকুক না কেন, ভাসুরকে নাম ধরে সম্বোধন করাটা রমার ঠিক পছন্দ হলো না। আর তাছাড়াও এই এলাকাতে কামিনীর খুব একটা সুনামও নেই। দজ্জাল মহিলা হিসেবেই জনপ্রিয় সে। আয় রমা, তুই একটু ভেতরে আয় তো। ও মানে আমার বর তোর সাথে একটু কথা বলবে। রমাকে ঘরের ভেতরে ডাকলো কামিনী। রমাও খানিক কৌতূহল বশতই কামিনীর পেছনে ঢুকলো ঘরের ভেতরে। কি ব্যাপার সেটা এখনো রমার কাছে পরিষ্কার হচ্ছে না। এ বাড়িতে কাজ করার জন্য কি কথা বলবে তার সাথে? হতেও তো পারে এর আগে কমলাদি মানে আগে যিনি রমাকান্তদের বাড়িতে কাজ করত তিনিও তো এই দুই ভাইয়ের বাড়িতেই কাজ করত। কমলাদি হঠাৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে সে রমাকান্তদের বাড়িতে কাজে ঢুকেছে। এই রথিকান্তবাবুরা হয়তো এখনো কোনো কাজের লোক পায়নি। আয় রমা, ভেতরে আয়, বস ওখানে। হাতের নিউজ পেপারটা ভাঁজ করে পাশের টেবিলের ওপর রেখে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বেশ শান্তভাবে কথাটা বলে উঠল রথিকান্তবাবু। রথিকান্তবাবুর বয়স প্রায় 50 বছরের হবে।
গৌরবর্ণ চেহারা, মাথায় মাঝখানে টাক, ফ্রেঞ্চ কাট দাড়ি, চুলে হয়তো কলপ করা, উচ্চতা প্রায় 5 ফুট 8 কাছাকাছি। কই গো, ফ্রিজের মধ্যে কিছু মিষ্টি টিষ্টি থাকলে এনে দাও না ওকে। ও প্রথমবার এলো আমাদের বাড়িতে, কিছু তো দাও। না না দাদা বাবু, আমি কিছু খাবো না, আসলে আমাকে কাজে যেতে হবে। আরে দাঁড়া তো, একদিন একটু দেরি করে কাজে গেলে কেউ কিছু বলবে না তোকে। বস, তুই এখানে সোফাটাতে বস, তোর সাথে আসলে কিছু কথা আছে। আরে কই গো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তোর জন্য জল মিষ্টি নিয়ে এসো কিছু। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। কথাটা বলেই কামিনী ভেতরের দিকে চলে গেল। আরে রমা, তুমি এখনো দাঁড়িয়ে? তুই বস না। না মানে আসলে আপনি কি কিছু বলবেন? আসলে রমা, আমি একটা কথা বলতে চাই তোকে, মানে তোর জন্য একটা প্রস্তাব আছে। এতে আসলে তোরই কিছু লাভ হবে। রমা, আমি জানি তোদের বাড়ির অবস্থা, 2-3 বাড়ি কাজ করে কতই আর রোজগার হয় তোর। তার উপর বাড়িতে তোর আবার অসুস্থ বিধবা মা আছে, তারও তো একটা চিকিৎসার খরচ আছে নাকি? দাদা বাবু, আমি আজ আসলাম তাহলে, কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। রথিকান্তবাবুর কথাগুলোতে রমার খুব বিরক্ত বোধ হচ্ছিল। সে বুঝতে পারছিল রথিকান্তবাবুরা হয়তো আদৌ কোনো কাজের কথা বলতে তাকে এখানে ডাকেননি, অযথাই তার সময় নষ্ট হচ্ছে। আরে তুই যাচ্ছিস কোথায়? এটা কে যা, সকালবেলা এলি আমাদের বাড়িতে, কিছু না খেয়ে চলে যাবি নাকি? হঠাৎ করে সেখানে একটা কাচের প্লেটে 2টো রসগোল্লা আর একটা কাচের গ্লাসে জল নিয়ে হাজির হলো কামিনী। তার জন্য খাবার নিয়ে এসেছে, আর সেটা না খেয়ে চলে যাওয়াটা অসভ্যতা হবে মনে করে রমা কামিনীর হাত থেকে কাচের গ্লাসটা নিয়ে নিল। হ্যাঁ গো, তুমি কাজের কথাটা না বলে বাজে কথা বলছো কেন? হ্যাঁ বলছি। এই রমা, এই নে, এতে 5,000 টাকা আছে, এটা ধর। পকেট থেকে একটা নোটের বান্ডিল বার করে রমার দিকে বাড়িয়ে দিল রথিকান্তবাবু। দেখ, তোকে শুধু আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। কাজ হয়ে গেলে আমি আরো 2,000 টাকা দেব। তবে হ্যাঁ, আমি যে তোকে টাকাটা দিয়েছি বা তোকে এই কাজটা করতে বলেছি, সেটা কিন্তু কাউকে বলা যাবে না। 5,000 টাকা? এত টাকা আপনি আমাকে দিচ্ছেন কেন? আর আমাকে কাজটাই বা কি করতে হবে? হঠাৎ এরকম পরিমাণ টাকার কথা শুনে রমা বেশ অবাকই হয়ে গেল। কি এমন কাজ করতে হবে তাকে, যার কারণে রথিকান্তবাবু এক কথাতে তাকে 5,000 টাকা দিতে চাইছে? 3 বাড়িতে কাজ করেও মাসের শেষে সে 5,000 টাকা পায় না। বেশি কিছু নয় রমা, তুই শুধু ওই রমাকান্তদের বাড়ি কাজ করার সময় ঘরের কোনো এক কোণে এই ফুলটা সুযোগ বুঝে রেখে দিবি। ঘরের বড় টেবিলটায় টিভির পাশে একটা প্লেটের উপর থাকা একটা সিঁদুর মাখা জবা ফুল নিয়ে এসে রমাকে কথাটা বলল কামিনী। আজ অমাবস্যা, আজকের রাতটা ওই রমাকান্তর ঘরে ওই ফুলটা থাকলেই হবে। আজকের রাতটা কেটে গেলে তারপরে কাল সকালবেলা তুই আবার ওই রমাকান্তদের ঘরে গিয়ে ওই ফুলটা আবার কোথাও ফেলে দিবি না জলে দিবি, সেটা আমরা দেখতেও যাব না। তবে হ্যাঁ, ওই রমাকান্তের চোখে যেন ওই ফুলটা না পড়ে। আর তুই যে ফুলটা ওর ঘরে রেখেছিস আর আমরা এই যে ফুলটা রাখতে দিয়েছি, সেটা যেন ওই রমাকান্তর বাড়ির কেউ জানতে না পারে। কিন্তু এই ফুলটার মধ্যে এমন আছেটা কি? আর এই কাজটা করার জন্য আপনারা আমাকে এতগুলো টাকাই বা দিচ্ছেন কেন? বেশ একটু ভয়ে ভয়েই কথাটা বলল রমা। সে বুঝতেই পারল এই রথিকান্ত বাবুরা নিশ্চয়ই তাকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে চলেছে। না, তেমন কিছু নয়। আসলে এই ফুলটার মধ্যে এক অদ্ভুত শক্তি আছে। তুই তো জানিস নিশ্চয়ই, আমার দাদা আমাকে এক প্রকার আমার প্রাপ্য সম্পত্তি থেকে ঠকিয়েই দিয়েছে। আজ অমাবস্যা রাতে এই ফুলটা তার ঘরে থাকলে তার মধ্যে অনুশোচনা জাগবে। আমি আবার আমার প্রাপ্য ফিরে পাবো, এই কথা বাবা আমাকে বলেছেন। তাই আসলে তোকে এই কাজটা করতে বলছি। আমি কথা দিচ্ছি,
আমি কথা দিচ্ছি তুই যদি এই কাজটা করে দিস তবে তোর কোনো রকম ক্ষতি তো হবেই না, মাঝখান থেকে তোর কিছু লাভও হবে। তুই যেহেতু প্রতিদিন ওই বাড়িতে যাস, ওই বাড়ির সমস্ত কিছু তোর জানা, তাই তোকেই বলছিলাম। এখন তুই যদি এই কাজটা না করতে চাস তবে ছেড়ে দে, আমরা তো তোকে জোর করছি না। রথিকান্ত এমন মিষ্ট ভাষায় কথা বলে যে তার কথাকে সহজে অমান্য করা যায় না। তাছাড়া এই ছোট একটা কাজ করার জন্য তিনি এতগুলো টাকা দিচ্ছেন, তার মায়ের চিকিৎসার জন্যও তো টাকার প্রয়োজন। তাই রমা রাজি হয়ে গেল রথিকান্তর কথায়। কই দেখি কি রাখতে হবে, দিন আমাকে। বাবা, তোমার সঙ্গে আসলে একটু কথা ছিল। কি কথা? বলে ফেলো। সেদিন সকালবেলা রমাকান্তবাবু তখন তার ঘরে বসে খবরের কাগজ পড়ছিল। এমন সময় তার ঘরে এসে ঢুকলো তার ছোট ছেলে পিন্টু। পিন্টুর বয়স 26 বছর, সুদর্শন চেহারা, পড়াশোনাতে ভালো। কিছু মাস হলো বাবার অফিসে যাচ্ছে। বয়স কম হওয়ার কারণে কিছু খারাপ সঙ্গে পড়ে মদ, জুয়া এসবের প্রতি খানিক আসক্তি রয়েছে। মানে বাবা, আসলে আমার একটু টাকার দরকার ছিল। মানে কিছু টাকা হলেই হতো, এই 25,000 টাকার মতন। এত টাকা তোমার কি প্রয়োজনে লাগবে জানতে পারি কি? খবরের কাগজ থেকে চোখ না সরিয়ে পিন্টুকে বললেন রমাকান্তবাবু। ওই আমার একজনের কাছে কিছু টাকা ধার হয়ে গেছে আর কি, তাই তাকে আসলে দিতে হবে, ওই জন্যই টাকাটা দরকার ছিল। পিন্টুর এই কথা শুনে রমাকান্তবাবু চোখ থেকে খবরের কাগজটা নামিয়ে সেটা ভাঁজ করে পাশে সরিয়ে রেখে শীতলভাবে এক দৃষ্টিতে কিছু সেকেন্ড পিন্টুর দিকে তাকিয়ে রইলেন। রমাকান্তবাবুর এই চাহনিটা পিন্টুর চেনা। কিছু না বললেও তার এই চাহনিতে এমন একটা গাম্ভীর্যের ব্যাপার থাকে যে চোখে চোখ রেখে আর কথা বলা যায় না। কিছু সময় পর শান্তভাবেই বলে উঠলেন, দেখো বাবা, আমি তো এখানে ট্যাক্সাল খুলে বসিনি যে যখন তখন টাকা চাইবে আর আমি তোমাকে সেই টাকাটা দিয়ে দেব। রীতিমতন কষ্ট করে আমাকে টাকা উপার্জন করতে হয়। তুমি আর এসবের কি বুঝবে? ওই 1 ঘন্টা একটু অফিসে গিয়ে বসবে আর বাকি সময়টাতে বন্ধু বান্ধবদের সাথে ফুর্তি করে বেড়াবে। ও, তার মানে তুমি টাকাটা দেবে না, তাই তো? যদি বলি না, দেব না। পিন্টুকে যে এরকম আশাহত হতে হবে সেটা সে বুঝতে পারেনি। তাই হঠাৎ করে মাথাটা গরম হয়ে উঠল তার। তার দেবে কেন? তোমার যত ভালোবাসা সব তো দিদি জামাইগুলো ওপরে। ওই আজকে ওরা আসবে, কত রকমের মাংস, পোলাও, মিষ্টি রান্না হবে তাদের জন্য, অথচ নিজের ছেলের প্রতি কোনো ভালোবাসাই নেই তোমার। অবশ্যই আমার জামাই আশিসের প্রতি আমার ভালোবাসা আছে। আশিস নিজের উদ্যোগে একটা প্রতিষ্ঠানকে, ওর অফিসকে দাঁড় করিয়েছে। ওর মধ্যে আত্মবিশ্বাস আছে, প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন আছে, যার ছিটে ফোঁটাও আমি তোমার মধ্যে দেখি না। থাক বাবা, ওই আশিসের গুণগান শুনবো বলে। দাদাবাবু, পিন্টুর কথার মাঝেই জলের বালতি নিয়ে সেই ঘরে ঢুকলো রমা। বলছিলাম যে দাদাবাবু, তুমি একটু খাটের উপর উঠে বসবে, তাহলে আমি ঘরটা একটু মুছে ফেলতে পারি। না, আমার বসার কোনো দরকার নেই, আমি চলেই যাচ্ছি এ ঘর ছেড়ে, তুমি মুছো। কথাটা বলে পিন্টু রমাকান্তবাবুর দিকে একবার তাকিয়ে চলে গেল সেই ঘর থেকে। রমা বুঝতে পারল এই বাবা ছেলের মধ্যে হয়তো কোনো মান অভিমানের পালা চলছিল, যেটা তাদের মধ্যে বেশিরভাগ সময় হয়ে থাকে। এই ব্যাপারে রমাকান্তবাবুকে আর কিছু জিজ্ঞেস না করে রমা নিজের কাজে মন দিল। রমাকান্তবাবুও আবার পেপারটা নিয়ে সেটা পড়তে শুরু করেছেন। ঘর মুছতে মুছতে হঠাৎ করেই রমার মনে হলো সকালেই রথিকান্তবাবুর বলা সেই কথাটা। টাকাটা তার নিয়ে আসা পলিথিনের ব্যাগটায় থাকলেও সেই ফুলটা এখন তার শাড়ির আঁচলেই আছে। তার সাথে সবসময় একটা পলিথিনের ব্যাগ থাকে, যে ব্যাগের মধ্যে তার ছাতা আর কিছু দরকারি জিনিস থাকে। সেই ব্যাগে কেউ হাত দেয় না, তাই ব্যাগে টাকা থাকলে সেই বিষয়ে অবশ্যই কেউ জানতে পারবে না। তবে রথিকান্তবাবু যে কাজটা তাকে দিয়েছেন সেই কাজটা এখনই সেরে ফেললে হয়। কাজ হয়ে গেলে তিনি তো বলেছেন আরও 2,000 টাকা দেবেন। তার মায়ের চিকিৎসাটা সেই টাকাতে হয়ে যাবে। ঘরেতে এখন রমাকান্তবাবু ছাড়া আর কেউ নেই। তিনিও অমনোযোগীভাবে খবরের কাগজ পড়ছেন।
রমার দিকে তার খেয়াল নেই। ওপরের দেওয়ালে ঝোলানো রমাকান্তবাবুর মৃতা স্ত্রীর ছবির দিকে একবার তাকালো রমা। ঘরেতে 5 বছর আগে মারা যাওয়া রমাকান্তবাবুর স্ত্রী সুজাতার ছবি ছাড়াও আরও 2টো বাঁধানো ছবি ঝুলছে। মৃতা সুজাতা দেবীর ডান দিকে রয়েছে বসে থাকা অবস্থায় বাবা লোকনাথের ছবি, আর বাঁ দিকে ঝুলছে কিশোর রাখালের দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজানোর ছবি। রমাকান্তবাবুর তেমন ঠাকুরের প্রতি বিশ্বাস না থাকলেও তার স্ত্রীর হয়তো খুব ভক্তি ছিল। ছবিগুলোর দিকে তাকিয়ে রমার কেমন যেন মনে হলো। ফুলটা বার করে চুপিসারে সেটা ড্রেসিং টেবিলের তলাতে ঢোকাতে গিয়েও সে যেন পারল না। আচ্ছা, এই কাজটা করে সে কোনো পাপ করছে না তো? যারা তাকে বিশ্বাস করে ঘরের কাছে রেখেছে তাদের বিশ্বাসকে সে ভাঙছে না তো? হতে পারে এই কাজটা করার জন্য সে কোনোদিনও ফেঁসে যাবে না। সামান্য একটা ফুল যদি কেউ ড্রেসিং টেবিলের তলাতে সেটা দেখতেও পায়, তবে কে বা এ ব্যাপারে অত মনোযোগ দেবে? আর কাজের মেয়ে যে এই কাজটা করেছে সে ব্যাপারেও হয়তো কেউ সন্দেহ করবে না। তবুও সে কাজটা করতে পারবে না। ফুলটা আবার আঁচলেই গুজে দিল, যাওয়ার পথে কোথাও একটা ফেলে দেবে। রতিকান্তবাবুকে বলে দেবে কাজটা সে করে ফেলেছে। এইটুকু কথা সে বলতেই পারে, টাকাটা তো পেয়ে যাবে, এতে কোনো দোষ নেই। এ তো ভাইয়ে ভাইয়ের মধ্যে রেষারেষিতে রমাকান্তবাবু রতিকান্তকে প্রায় এক প্রকার ঠকিয়েই নাকি সব সম্পত্তি নিয়ে নিয়েছে। আর রতিকান্তবাবুও তো এই ফুলটার মধ্যে দিয়ে না জানি ভাইয়ের কি ক্ষতি সে করতে চাইছিল। কই, সেই বেলা তো কোনো দোষ হচ্ছে না, তবে তার বেলাতেও বা কাজ না করে টাকা নিলে কিসের দোষ? সেদিন রাতের বেলা হঠাৎ করেই মাঝরাতে ঘুমটা ভেঙে গেল রমাকান্তবাবুর। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তার মনে হচ্ছে এই ঘরের মধ্যে কেউ যেন আছে, কেউ যেন ঢুকেছে তার ঘরে। কিন্তু এত রাত্রে কে ঢুকতে পারে তার ঘরে? ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ। এই ঘরে রমাকান্তবাবু একাই শোয়। পাশের ঘরটা তার ছেলে পিন্টুর ঘর, আর তার পাশের ঘরে এখন রয়েছে তার বড় মেয়ে বীণা আর তার জামাই আশিস। গতকাল আসলে তার মেয়ে বীণার জন্মদিন, তাই জন্মদিনটা বাবার সাথে কাটাবে বলে, বাবাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে বলে বীণা আর আশিস আজ সন্ধেবেলাতে এসেছে রমাকান্তবাবুর বাড়িতে। জামাই আশিসের কত ভদ্র ব্যবহার! আসার সময় হাতে করে 1 হাঁড়ি মিষ্টি নিয়ে এসেছিল সে। ঘরে ঢুকেই আগে নত হয়ে শ্বশুরমশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল। রমাকান্তবাবুর পাশে বসে কত গল্প করলো সে। মেয়ে বীণার পরনেও ছিল একটা দামি জামদানি শাড়ি, হাতে সোনার শাখা বাঁধানো, মুখে সব সময় হাসি লেগেই আছে। দেখে ভালোভাবেই বোঝা যাচ্ছে তার মেয়েকে হয়তো খুব খুশিই রেখেছে সে। ইস, তার ছেলে পিন্টুও যদি তার জামাইয়ের মতো এরকম সৎ আর কর্মঠ হতো তবে কত ভালোই না হতো। মনে মনে এসব কথা ভাবতে ভাবতে আবার ঘুমানোর উপক্রম করলেন রমাকান্তবাবু। হয়তো ঘুমের ঘোরেই কোনো দুঃস্বপ্নের কারণে জেগে গিয়ে এরকম অদ্ভুত অনুভূতি হয়েছিল তার। সবেমাত্র চোখ দুটো বন্ধ করতে যাচ্ছেন, আবার এমন সময় হঠাৎ কেমন একটা অদ্ভুত রকমের নাকি স্বরে এক পুরুষ কণ্ঠ শুনতে পেলেন তিনি। কি হলো রমাকান্ত, ঘুমোলে নাকি? কে? হঠাৎ করে এরকম অদ্ভুত কণ্ঠস্বর শুনে চমকে চোখ খুলে ফেললেন রমাকান্তবাবু। ঘুমিও না, নিজের মৃত্যুর রাতে আবার কেউ ঘুমোই নাকি? সচক্ষে নিজের মৃত্যুকে দেখতে হবে না বলো? একটা অদ্ভুত রকমের অট্টহাসি শুনতে পেলেন রমাকান্তবাবু। এই অট্টহাসি কোনো মানুষেরই হতে পারে না, সেটা রমাকান্তবাবু স্পষ্টই শুনতে পেলেন। চিৎকার করে কিছু বলতে চেয়েও বলতে পারলেন না তিনি। তার মনে হলো তার গলার কণ্ঠনালী কেউ যেন কেটে দিয়েছে, আর সেখান থেকে কোনো স্বর বেরোচ্ছে না। চিৎকার করে নিজের ছেলে মেয়েকে ডাকতে চাইলেন রমাকান্তবাবু, কিন্তু তার মুখ দিয়ে অস্পষ্ট গোঙানির আওয়াজ ছাড়া যেন আর কিছুই বেরোতে চাইল না। এমন অসহায় পরিস্থিতির মধ্যে পড়েও তার বুদ্ধিভ্রম হয়নি। তড়াক করে উঠেই খাটের পাশে থাকা লাইটের সুইচটা জ্বালিয়ে দিলেন তিনি আসলে দেখতে চাইছিলেন এই গভীর রাতে তার ঘরে ঢুকে পড়া এই অচেনা আততায়ী আসলে কে, আর কি উদ্দেশ্যে বা সেই এই ঘরে ঢুকেছে।
এই ঘর থেকে পালানোর কোনো উপায় আছে কিনা সেটাও তিনি বুঝতে চাইছিলেন। কিন্তু আলো জ্বালানোর পর যা দেখলেন তিনি, তাতে তার গায়ের রক্ত একেবারে হিম হয়ে গেল। ঠিক ঘরের মাঝখানে একটা উলঙ্গ নরকঙ্কাল দাঁড়িয়ে, উজ্জ্বল আলোতে তার শরীরের সাদা হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। দাঁত বার করে এক হিমশীতল হাসি আসছে সেই নরকঙ্কাল, আর নাকি গলায় বলে উঠছে, নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও রমাকান্ত। দেখো দেখো, তোমার মৃত্যু তো তোমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। সেই নরকঙ্কাল ধীরে ধীরে এগিয়ে আসছে রমাকান্তের দিকে। তাকে দেখে রমাকান্ত এতটাই অবাক হয়ে গেছে যে ঘাট থেকে নেমে সেই ঘরের দরজা খুলে ছুটে পালিয়ে যাবে সে চিন্তাটাও তার মাথায় আসছে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে কঙ্কালের সেই হাসি আর গলার আওয়াজ অত্যন্ত স্পষ্ট আর তীব্র। তবে পাশের ঘর থেকে কেন তার ছেলেমেয়েরা সেই কঙ্কালের গলার আওয়াজ শুনে তাকে বাঁচাতে আসছে না? তবে কি তিনি ছাড়া আর কেউ সেই আওয়াজ শুনতে পাচ্ছে না? আর কিছু ভাবতে পারছেন না তিনি। হঠাৎ করেই তার বুকের বাঁ দিকে এক অসহ্য যন্ত্রণা শুরু হলো। এই যন্ত্রণা এতটাই অসহনীয় যে তিনি আর বসে থাকতে পারলেন না। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে তিনি শুনতে পেলেন সেই নরকঙ্কালের তীক্ষ্ণ অট্টহাসির শব্দ। তারপর আর কিছু বুঝলেন না তিনি। বাবা, 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 তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে বাবা? বাবা গো, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে? ওঠো, ওঠো বাবা, চোখ খুলে দেখো, চোখ খোলো বাবা, চোখ খোলো। ওঠো বাবা, তুমি এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারো না। চোখ খোলো বাবা, তুমি চোখ খোলো। পরদিন সকালবেলা রমাকান্ত বাবুর মৃতদেহের পাশে বসে তার ছেলে পিন্টু আর মেয়ে বিনা অঝরে কেঁদে চলেছে। সকালবেলা অনেকবার ডাকাডাকিতেও রমাকান্ত বাবু ঘরের দরজা খুলছেন না দেখে পিন্টু আর বিনার স্বামী আশিসের ধাক্কাতে দরজা খুলে ভেতরে ঢুকে দেখে রমাকান্ত বাবু তার নিজের ঘরের খাটের উপর মৃত অবস্থায় পড়ে রয়েছেন। বলাই বাহুল্য সেখানে অন্য কাউকেই দেখতে পায়নি তারা। বেগতিক বুঝে আশিসই ডাক্তার ডেকে নিয়ে আসে, কিন্তু ডাক্তার জবাব দিয়ে চলে গিয়েছে। গতকাল রাতে ঘুমের ঘোরে তার নাকি হার্ট অ্যাটাক হয়েছিল। এখন আর কিছুই করার নেই। কালকেই তো বাবা ভালো ছিলেন, কত ভালোভাবে কথা বললেন তিনি আমাদের সাথে। হঠাৎ করে বাবার কেন যে এমন হলো, কেন যে এভাবে হার্ট অ্যাটাক করলো? রমাকান্ত হার্ট অ্যাটাকে মারা যায়নি। কিছু একটা বলতে চাইছিল আশিস, ঠিক তখনই এক গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেয়ে অবাক হয়ে পেছনে তাকালো সে। বিনা, পিন্টু আর সেখানে থাকা কাজের মেয়ে রমা আর রান্নার ঠাকুর গদাইও পেছন ফিরে তাকিয়ে বেশ অবাক হয়ে গেল। ঘরের মধ্যে একজন সন্ন্যাসী গোছের ভদ্রলোকের আগমন ঘটেছে। পরনে গেরুয়া বরণ, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় জটা, গালে ঘন কালো দাড়ি, হাতে ত্রিশূল, কাঁধে ঝোলানো একটা কালো রঙের ঝোলা। এ কি, কে আপনি? জেঠু, তুমি? জেঠু? জেঠু মানে আমাদের বড় জেঠু, যিনি অনেক বছর আগে। হ্যাঁ বাবা, আমি তোমাদের বড় জেঠু, এই বাড়ির বড় ছেলে অবনীকান্ত চৌধুরী। আজ থেকে প্রায় 12 বছর আগে সংসার জীবনের প্রতি সমস্ত মোহ ত্যাগ করে গৃহত্যাগী হয়েছিলাম, হ্যাঁ, শুধুমাত্র সন্ন্যাস জীবন পালন করব বলে। বিনার কথা শুনে অবাক হয়ে পিন্টু কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই শান্তভাবে কথাটা বলে উঠলেন অবনীবাবু। পিন্টু এই অবনী জেঠুর নাম অনেকবার শুনেছে, আবছা আবছা মনেও আছে তার অবনী জেঠুর মুখটা। তখন সে খুব ছোট ছিল। এমনই একদিন সকালবেলা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়েছিল অবনী জেঠু। যাওয়ার সময় একটা চিঠি লিখে গিয়েছিল, যে চিঠিতে লেখা ছিল সন্ন্যাস জীবনের পথে পা বাড়াচ্ছে।
সংসারের মায়াতে আর থাকবো না। বহু বছর ধরেই সাধনা করলাম, সাধনা করে বেশ কিছু শক্তিও অর্জন করেছি। তাই ভাবলাম একটু নিজের বাড়িতে ফিরে ভাইদের সাথে একটু দেখা করে যাই। ভেবেছিলাম এত বছর পরে ছোট ভাইকে কাছে পেয়ে জড়িয়ে ধরবো তাকে, কিন্তু কিন্তু এ আমি কি দেখছি? রমা, রমা রে, তুই এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারলি রমা? বেদনাহতভাবে অবনীবাবু বসে পড়লেন মৃত রমাকান্তের পাশে। জেঠু, জেঠু তুমি একটু শান্ত হও। অনেক অনেক আশা নিয়ে এসেছিলাম তোমাদের কাছে, তবে তোমরা কিন্তু একটু সাবধানে থেকো বাবারা। হঠাৎ করে শোক প্রকাশ ছেড়ে দিয়ে খানিক গম্ভীরভাবেই কথাটা বলে উঠলেন অবনীবাবু। রমা কিন্তু হৃদরোগে মারা যায়নি, ওকে মারা হয়েছে। কোনো দুষ্ট আত্মা অথবা কোনো ভয়াবহ শয়তান মেরেছে রমাকে। বাবাকে ভূতে মেরেছে? এসব কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। আশিসের দিকে তাকিয়ে বললেন অবনীবাবু। আর জেনে রেখো, এটা কোনো সাধারণ শক্তির কাজ নয়। ভয়ানক তন্ত্রবিদ্যা জানা কোনো তান্ত্রিকের পাঠানো দূতই করে থাকবে এই কাজ। তার মন্ত্রপুত কোনো বিশেষ জিনিস রমার ঘরের মধ্যে রেখে কাল অমাবস্যার রাতে খুন করানো হয়েছে রমাকে। সম্ভবত রমার কোনো শত্রুই এই কাজ করেছে। মানেটা কি? এসব এসব কি বলছো তুমি জেঠু? বাবার কোন শত্রু আছে যে এরকমটা করে থাকবে? আর যদি সেরকমটা কেউ করেই থাকে, তুমি যেরকমটা বলছো, বাবার ঘরে ঢুকে সেরকম কোনো জিনিস কিভাবে কেউ রেখে দিয়ে আসতে পারে? আছে, সেরকম কেউ তো নিশ্চয়ই আছে যে মনে প্রাণে রমার ক্ষতি চাইতো। আর সে নিজে এসে হয়তো রেখে যায়নি, অন্য কাউকে দিয়ে কাজটা করিয়েছে হয়তো। অন্য কেউ? অন্য কেউ বলতে কি বলতে চাইছো তুমি জেঠু? অবনীবাবুর কথা শুনে বেশ অবাক হয়ে গেল বিনা। যে কেউই হতে পারে, হয়তো সে হতে পারে এ বাড়িরই কেউ, কিংবা হয়তো হতে পারে এমন কেউ যে বাইরে থেকে আসে এ বাড়িতে। তাকে দিয়েই হয়তো কাজটা করানো হয়েছে। বাড়ির অন্য কেউ মানে? একটু আর চোখে আশিস রমা আর গদায়ের দিকে তাকালো। এ বাড়িতে এমন দুজনই আছে যারা বাইরে থেকে এখানে আসে। কিন্তু জেঠু, তুমি এত সব বুঝলে কিভাবে? সাধক হিসাবে আমারও যে কিছু ক্ষমতা আছে রে। তোরা রমার চোখ দুটো দেখেছিস, মৃত্যুর পরেও তার চোখ খোলা অবস্থাতেই রয়েছে। আর তার চোখ দেখে বোঝা যাচ্ছে মরার আগে কোনো কারণে ভীষণ রকমভাবে ভয় পেয়েছিল সে। আর এই অস্বাভাবিক ভয় থেকেই মৃত্যু হয়েছে তার। তবে এ কোনো সাধারণ ভয় নয়, পরলৌকিক জগতের ভয়, এটা আমার বিশ্বাস। জেঠু, তোমার কথা যদি সত্যি হয়, আমি আজ বলে রাখছি জেঠু, যদি সত্যি বাবাকে কেউ ভয় দেখিয়ে মেরে থাকে, তবে আমি তাকে ছাড়বো না, তা সে যেই হোক না কেন। কিন্তু আমি ভাবছি অন্য কথা। তোমাদের ফাঁড়া কিন্তু এখনো কাটেনি বাবা। এই বাড়িতে ওই শয়তানের দৃষ্টি পড়েছে। ওই শয়তান তোমাদেরকেও ছেড়ে দেবে না। এসব তুমি কি বলছো জেঠু? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। এই ভয়ঙ্কর সাধনার ব্যাপারে কিছুটা হলেও আমি জানি। যে ভয়ানক সাধক এই কাজটা করেছে, সে আবারও করবে এই কাজ। প্রতি অমাবস্যার রাতেই একই পরিবারের কাউকে না কাউকেই তার বলির শিকার হতে হবে। এভাবে পরপর 3টে অমাবস্যায় সেই পরিবারের কারোর না কারোর প্রাণ নেবে সে। তবেই ওই শয়তান শান্ত হবে। তার মানে আপনি বলতে চাইছেন পরের অমাবস্যাতেও এ বাড়ির কেউ মারা যাবে? হ্যাঁ, এই বাড়িরই, অথবা এমন কেউ যার সাথে রমার রক্তের কোনো সম্পর্ক আছে। কি বলছেন আপনি এসব? তবে তো আমাদের সামনে সমূহ বিপদ। এখনই ঘাবড়ানোর কোনো কারণ নেই বাবা। এখনো 1 মাস সময় আছে। পরের অমাবস্যার আগে ওই শয়তান আর ফিরে আসবে না। তোমরা এখন চলো,
রমার সৎকারের ব্যবস্থাটা অন্তত করি। রমা, ভাই রমা, তোকে শেষবার দেখার একটা সুযোগ আমাকে দিলি না রমা। রমা রে। হাত দিয়ে চোখ মুছে উঠে দাঁড়ালেন অবনীবাবু। আশিস আর পিন্টু মিলে রমাকান্তের মৃতদেহের সৎকারের ব্যবস্থা করল। রথিকান্ত। পরদিন সকালবেলা রথিকান্ত প্রতিদিনকার মতো ঘরে বসে খবরের কাগজ পড়ছিল। এমন সময় একটা ভারী গলার আওয়াজ শুনতে পেয়ে রথিকান্ত একটু অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে দেখল খোলা দরজার সামনে একজন গেরুয়া বসনধারী সন্ন্যাসী দাঁড়িয়ে রয়েছে। এ কি দাদা, তুমি? ও, চিনতে পেরেছিস তাহলে? সে কি বড়দা, এসব কি বলছো? তুমি না হয় আমাদের ছেড়ে চলে গেছো, তা বলে এই সামান্য কটা বছরে তোমাকে ভুলে যেতে পারি? এ হতে পারে? অবনীকান্ত মৃদু হেসে কথাটা বললেও ভাইকে যে তিনি ব্যঙ্গাত্মক সুরেই কথাটা বললেন সেটা রথিকান্ত স্পষ্টই বুঝতে পারল। সামান্য কটা বছর নয় রথিকান্ত, একেবারে 12 বছর, মানে এক যুগ। রথিকান্তকে কথাটা বললেন অবনী। তা যাগ্গে সেসব কথা। তোর দাদা মানে রমাকান্ত যে পরশু রাতে মারা গেছে, সে খবরটা শুনেছিস নিশ্চয়ই? হ্যাঁ, কাল সকালেই তো শুনলাম খবরটা। কি আর বলি বলো। ও, শুনেছিস? আর তোর দাদার মৃত্যুর খবর পাওয়া সত্ত্বেও তুই একবারের জন্য রমাকান্তকে শেষ দেখাটা দেখতে এলি না। কে এসেছে গো? এ কি, কে আপনি? ঘুম থেকে উঠে নিচে কোনো ব্যক্তির গলার আওয়াজ শুনতে পেয়ে উপরের ঘর থেকে নিচে নেমে আসতে গিয়ে একজন অচেনা সাধুকে হঠাৎ করেই দেখতে পেয়ে অবাক হয়ে কথাটা বলল কামিনী। কামিনী, উনি হচ্ছেন আমার বড়দা। ওই তোমাকে যার কথা বলেছিলাম না, আমাদের ছোটবেলাতে যিনি গৃহত্যাগী হয়েছিলেন। কামিনীকে অবনীকান্তের পরিচয় দিল রথিকান্ত। ও পর্দা। থাক মা, থাক, আর প্রণাম করতে হবে না। আমি তোমাকে এমনিই আশীর্বাদ করছি, তুমি চিরসুখী হও। কামিনী সিঁড়ি দিয়ে নেমে অবনীকান্তকে প্রণাম করতে আসছে দেখে অবনীকান্তই বলে উঠলেন কথাটা। কামিনী অবনীকান্তকে প্রণাম করার জন্য এগোলেও তাকে প্রণাম করার ইচ্ছা মন থেকে কখনোই হয়নি কামিনীর। তা তোকে যেটা বলছিলাম রথিকান্ত। আবার রথিকান্তের দিকে তাকালেন তার দাদা। তোর তো একবার উচিত ছিল রমার বাড়িতে যাওয়া, তার ছেলে মেয়েদের দুঃখের সময় ওদের পাশে দাঁড়ানো। ছোট কাকা হিসাবে তোর কি এইটুকু কর্তব্য ছিল না বল? দেখো দাদা, তুমি হয়তো অনেকদিন বাড়ির বাইরে ছিলে বলে আমাদের বিষয়ে কিছুই জানো না। তুমি হয়তো জানো না মেজদা আমাকে কিভাবে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। অত্যন্ত চাতুরীর সাথে মেজদা আমাদের পিতৃপুরুষের সম্পত্তির বেশিরভাগটাই আত্মসাৎ করেছে। তাই মেজদার সাথে আমাদের বাড়ির কারোরই তেমন কোনো সম্পর্ক নেই। দেখ রথিকান্ত, আমি সব জানি, সবটাই শুনেছি আমি। রমা হয়তো দোষ করেছিল, আর সেই দোষের শাস্তিও তো সে পেয়েছে বল। আর আর কারোর মৃত্যুর পরেও কি তার সাথে কোনো শত্রুতা রাখতে আছে? যতই হোক, ও তো তোর আপন ভাই ছিল বল। আপনজনদের মাঝে শত্রুতার সম্পর্কের ঊর্ধ্বে যে সম্পর্ক থাকে সেটা হলো রক্তের সম্পর্ক। আর সেই সম্পর্ককে এইভাবে নষ্ট হতে দিস না ভাই। তুই তুই গিয়ে দাঁড়া ওদের পাশে, তোর ভাইপো ভাইজিদের পাশে গিয়ে দাঁড়া। ওদের এই দুঃসময় একজন আপনজনের স্নেহের হাত বড়ই দরকার রে। তুই একবার যা ভাই, ওদের পাশে গিয়ে একবার দাঁড়া তুই। ঠিক আছে দাদা, তুমি যখন বলছো আমি তবে ভেবে দেখছি। এখন তুমি বসো, এতদিন পরে এসেছো আমার বাড়িতে, কিছু তো খেতে দেব। কামিনী, দাদার জন্য ফ্রিজ থেকে কিছু মিষ্টি এনে দাও। না রথিকান্ত, আমি এখানে বসতে বা মিষ্টি খেতে আসিনি। আমি তোকে শুধু একটা কথাই জানাতে এসেছিলাম। রথিকান্তর কথা শেষ হওয়ার আগেই বলে উঠলেন অবনীবাবু। আমি জানি
এতক্ষণ ধরে তোকে আমি যা বললাম তার কোনো কিছুই তুই মানবি না। তবে তোকে একটা শেষ কথা বলতে এসেছি ভাই, যে কথাটা বলার জন্যই আমার তোর বাড়িতে আসা। আর সেটা হলো, রমার মৃত্যু কিন্তু স্বাভাবিক হার্ট অ্যাটাকে হয়নি, কোনো দুষ্ট আত্মার দ্বারা খুন করানো হয়েছে রমাকে। আত্মা খুন করেছে? এসব কি বলছো দাদা? পুরো ব্যাপারটা ভালোভাবে জানলেও দাদার সামনে বেশ অবাক হওয়ারই ভনিতা করল রথিকান্ত। হ্যাঁ রথিকান্ত, আমি ঠিকই বলছি। আর এ কোনো সাধারণ আত্মা নয়। যে দুষ্ট তান্ত্রিক এই আত্মাকে পাঠিয়েছিল রমাকে মেরে ফেলার জন্য, সে অতি ভয়ানক সাধক। আর এই জটিল তন্ত্রক্রিয়ায় এক বিশেষ নিয়ম আছে। যখন এই তন্ত্রক্রিয়া আরম্ভ হয় তখন প্রতি অমাবস্যাতে সেই পরিবারের একজন করে মানুষের প্রাণ নিতে হয়, এটাই নিয়ম। আর এইভাবে পরপর 3টে অমাবস্যায় রক্তের সম্পর্কের 3 জনকে প্রাণ হারাতে হয়। যদি এই তন্ত্রক্রিয়া স্বাভাবিকভাবে সম্পন্ন না হয় তবে ওই আত্মা ওই যোগী আর যোগীর সাথে বসে যে ওই বিশেষ ক্রিয়াকর্ম করেছে তার প্রাণের আহুতি দিতে হয়। এত সব কথা তুমি কিভাবে জানলে? রথিকান্ত, গৃহত্যাগ করার পর 12 বছর ধরে তন্ত্র সাধনা করেছি। তাতে এইটুকু বিদ্যা যদি আয়ত্ত করতে না পারি তাহলে তো আমার তন্ত্র সাধনা করার কোনো মানেই হয় না। তবে তুমি নিশ্চয়ই জানতে পেরেছো যে কে এই শয়তান, যে ওই ভূত নাকি বলেছিলে তাকে দিয়ে দাদাকে খুন করিয়েছে? না, সেটা জানাটা অতীব কষ্টসাধ্য ব্যাপার। তবে এটুকু বলে রাখছি, রমার যে শত্রু এই কাজ করেছে সে কিন্তু পরের অমাবস্যাতেও আরও একজনকে মারতে চলেছে। তাই তোরা কিন্তু সবাই সাবধানে থাকিস। যাকগে, আমি এখন চললাম রথিকান্ত। ভালো থাকিস, সাবধানে থাকিস। বৌমা, তুমিও ভালো থেকো, সাবধানে থেকো তোমরা। আসলাম। হ্যাঁ। কথাটা বলে অবনীকান্ত চলে গেলেন। এই তোমার দাদা তো বড়ই অদ্ভুত মানুষ, কেমন কাট কাট করে কথা বলে দেখেছো? অবনীকান্ত চলে যাওয়ার পর রথিকান্তর কাছে এসে কথাটা বলল কামিনী। ছাড়ো তো দাদার কথা, এত বছর বাড়ির বাইরে থেকে দাদার মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে। সে না হয় ঠিক আছে, কিন্তু এত বছর পরে উনি হঠাৎ এখানে কি কারণে এসেছেন? সম্পত্তির ভাট বাটোয়ারা যাইতে কি? না না, দাদা সাধু সন্ত মানুষ, ওসব সম্পত্তি টম্পত্তির ব্যাপারে কোনো আগ্রহ নেই দাদার। কি জানি বাবা, আজকাল যা দিন পড়েছে কাউকে বিশ্বাস নেই। কামিনীর কথাতে একটু সন্দেহের আভাস পেল রথিকান্ত। নয়তো এত বছর পরে হঠাৎ করেই তোমার দাদার মৃত্যুর পরের দিনই উদয় হলো কিভাবে? নিশ্চয় আগে থেকে কিছু জানতে পেরেছি। তবে যদি সেরকমই হয়, যদি সত্যিই তোমার দাদা কোনো সম্পত্তির লোভে বসে থাকে, তবে তোমার থেকে আবার যেন কিছু দিয়ে বসো না। কামিনীর কথাতে খানিক হালকা মেজাজের সুর অনুভব করল রথিকান্ত। জেনে রেখো, এই যে তুমি এখন টাকা করেছ, এই বাড়িটা বানিয়েছ, এই সবই কিন্তু আমার বাবার জন্য। বাবা যদি সেই সময় তোমাকে সাহায্য না করতো তবে তোমার পক্ষে কিন্তু এত করা সম্ভব ছিল না। তোমার এক দাদা তোমার সাথে কী করেছে মনে আছে? আশা করি সেটা ভুলে যাবে না। কথাগুলো একভাবে বলে রথিকান্তর কোনো উত্তরের অপেক্ষা না করেই কামিনী সোজা হেঁটে রান্নাঘরের দিকে চলে গেল। রথিকান্ত খানিকক্ষণ থতমতভাবে দাঁড়িয়ে থেকে আবার সোফায় বসে খবরের কাগজটা নিয়ে তার পাতায় মনোনিবেশ করল। বলছিলাম যে জেঠু, আর কটা দিন থেকে গেলে হতো না? এই তো এত বছর পর এলে, আর আজই চলে যাবে? একদিন পরের কথা, নিজের ঝোলা গুছিয়ে নিয়ে আবার ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অবনীকান্ত। আর এমন সময় তাকে কথাটা বলে উঠল বীণা। না মা,
এত বছর পরে অনেক আশা নিয়ে এই বাড়িতে এসেছিলাম। ভেবেছিলাম ভাইদের বুকে জড়িয়ে ধরব, তাদের সাথে একসাথে বসে গল্প করব, খাওয়া দাওয়া করব, আনন্দ করব। কিন্তু কিন্তু এসে কি দেখলাম? যেদিন আসলাম সেই দিনই ভাইয়ের মৃতদেহ দেখতে পেলাম। আর আর ভাইয়ে ভাইয়ে তারা দুজন তো একে অপরের শত্রু। তাই ঠিক করলাম যেখানেই ছিলাম সেখানেই ফিরে যাব। এই সন্ন্যাস জীবনে অনেক সুখ, অনেক শান্তি মা, অনেক শান্তি। এখানে না আছে মারামারি, না কাটাকাটি, না মন কষাকষি। আর এখানে আমার থাকতে মন টিকছে না রে মা। এই বাড়ি, এই সংসার আমাদের মতন মানুষজনের জন্য নয় রে মা। হাতের ত্রিশূলটা নিয়ে অবনীকান্ত চলে যাওয়ার উদ্যোগ করলেন। বিনা নতজানু হয়ে অবনীকান্তকে প্রণাম করল। বিনার ইশারাতে তার ছোট ভাই পিন্টুও অনিচ্ছা সত্ত্বেও অবনীকান্তকে প্রণাম করল। বিনার স্বামী আশিসও তাকে প্রণাম করল। তোরা সুখী হ মা, ভগবান তোদের সব ইচ্ছা পূরণ করুক। আচ্ছা বিনা, তোমার কি মনে হয় তোমার ওই জেঠু যা বললেন সবই ঠিক? কোনো দুষ্ট আত্মা নাকি কি সব বলে গেলেন উনি, সেই মেরেছে বাবাকে? সেদিন সন্ধেবেলার কথা, নিজেদের ঘরে বসে তখন কথা বলছে আশিস আর বিনা। তারা এখন রমাকান্তর বাড়িতেই আছে। তাদের বাবার কাজ না হওয়া পর্যন্ত তারা এখানেই থাকবে বলে ঠিক করেছে। কি জানি, হতেও পারে। বোগাস, বুঝলে? অল বোগাস। ওসব ভূত প্রেত বলে কিছুই হয় না পৃথিবীতে। খানিক বিরক্ত হয়েই কথাটা বলে উঠল আশিস। তোমার জেঠু তোমাদের কি সব বুঝিয়ে গেল, আর তুমি তাই বিশ্বাস করে গেলে? যেখানে ডাক্তার বলছে, চিকিৎসা শাস্ত্র বলছে ওনার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, সেখানে উনি বললেই কি সব ভুল হয়ে গেল? বাবাকে নাকি কোনো ভূতে মেরেছে? রাবিশ! উনি আসলে এখানে এসে নিজের তন্ত্রবিদ্যা জাহির করতে এসেছিলেন। হয়তো কোনো আশ্রম টাশ্রম প্রতিষ্ঠা করবেন। এখানে এসে বুজরুকির গল্প সবাইকে শোনাতে গেলেন। সবার মনে অন্ধবিশ্বাস ঢোকাতে চেয়েছিলেন। যখন দেখলেন তিনি এখানে এসবের বিশেষ সুবিধা করে উঠতে পারছেন না, তখন তিনি আবার নিজের জায়গায় ফিরে গেলেন। কিন্তু আশিস, জেঠু যে বলল এই অমাবস্যাতে আমাদেরও কারো বিপদ আছে। ওসব ভুয়ো কথা, বুঝলে? ভুয়ো কথা। দেখবে আবার অমাবস্যা পেরিয়ে গেলে পূর্ণিমা চলে আসবে, তবু কারোরই কিচ্ছু হচ্ছে না। ভগবানের আশীর্বাদ যদি সবসময় আমাদের মাথার উপর থাকে, তবে কোনো দুষ্ট আত্মা বা ভূতের ক্ষমতা নেই আমাদের কারো কিছু করতে পারে। তাই যেন হয় আশিস। পরিবারের কারো মৃত্যু শোক যে কতটা কষ্টকর, সেটা যে এই দুঃখ পায় সেই বুঝতে পারে। এ কি পিন্টু, কোথায় যাচ্ছিস? অফিসে যাচ্ছি রে দিদি। অফিসের কিছু কাজ পড়ে আছে, কয়েকটা অর্ডার ডেলিভারিরও ব্যাপার আছে। তাছাড়া কিছু টাকাও নিতে হবে অফিসের বাবার রুমের আলমারি থেকে। পরদিন সকালবেলা পিন্টুকে ফিটফাট ফর্মাল ড্রেসে শীষ দিতে দিতে বাড়ি থেকে বেরোতে দেখে অবাক হয়ে পিন্টুকে কথাটা বলল বিনা। পিন্টুর চোখে মুখে এখন শোকের লেশমাত্রও নেই। সে কি, 3 দিনও তো এখনো হয়নি বাবা মারা গেছে, এর মধ্যেই তুই অফিসে যাবি? ও কাম অন দিদি, তুই এখন আবার শুরু করিস না। যে যাওয়ার সে তো চলেই গেছে, বল। তার জন্য ঘরে বসে শোক প্রকাশ করে লাভ আছে কি? আর তাছাড়া বিজনেসের ব্যাপারটাও তো দেখতে হবে নাকি? সেখান থেকে তো প্রফিটের ব্যাপারটাও আমাদের দেখতে হবে। লেবারদের তো আর শুধু শুধু স্যালারি দেওয়া যায় না। বেশ, তুমি যেতে চাইছো যখন, তখন চলো, আমিও তোমার সাথে যাব। তুমি তুমি কি কারণে আমাদের অফিসে যাবে? হঠাৎ করে পেছনে দাঁড়িয়ে থাকা আশিসের মুখ থেকে কথাটা শুনে বেশ অবাক হয়ে গেল পিন্টু। বারে, তোমার একজন অভিভাবক হিসেবে আমার একটা দায়িত্ব নেই তোমার পাশে দাঁড়ানো? তুমি এখনো অনভিজ্ঞ আছো, ব্যবসার লাভ ক্ষতি হিসেবে তোমার এখনো ঠিক মতন ধারণা নেই। আর তাছাড়াও বাবার ছেলে হিসেবে তোমার যেমন বিজনেসের উপর একটা দায়িত্ব আছে, তেমনই বিনারও তো মেয়ে হিসেবে অধিকার আছে। তাই ভেবে নাও না, বিনার হয়ে আমি না হয় অফিসে যাচ্ছি অফিসের সমস্ত খোঁজ খবর নিতে। কিন্তু আশিসদা, তুমি... আর কোনো কিন্তু নয়, চলো অফিসে চলো। বিনা, আমি পিন্টুর সাথে একটু অফিসে যাচ্ছি,
বিকেলের মধ্যে ফিরে আসবো। কথাটা বলে আশিস ও পিন্টুর সাথে অফিসে চলে গেল। এই ঘটনার পর অনেক দিন হয়ে গেছে। ইতিমধ্যে সব কিছুই স্বাভাবিক হয়ে গেছে। বিনা আর আশিস তাদের নিজেদের বাড়ি ফিরে গেছে। পিন্টু এখন নিয়মিত অফিসে যাচ্ছে। তবে পিন্টু এখন অনেক সিনসিয়ার হয়ে গেছে, বন্ধু বান্ধবদের কুসঙ্গ ত্যাগ করেছে। তবে এই ব্যাপারে তাকে বেশ ভালো মতো গাইড করেছে আশিস। প্রথম দিন অফিসে গিয়ে অফিসের সমস্ত পুরনো ফাইলপত্র বার করে যাবতীয় ভুল ত্রুটি বলা চলে একেবারে হাতে ধরে বুঝিয়ে দিয়েছে পিন্টুকে। আর অফিসে লাভ ক্ষতির ব্যাপারে কারচুপি থাকাতে আশিস তাকে বুঝিয়েছে এরকম করলে তার কোম্পানির লস হবে, আর বিজনেসের লস হলে তখন পিন্টুর পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বলা চলে এক প্রকার বড় দাদার মতো পিন্টুর কাঁধে হাত রেখেছে আশিস, আর তাতে বেশ ফলও হয়েছে। বলছিলাম যে মা, ভিতরে আসতে পারি? আরে জ্যাঠামশাই, আপনি আপনি আমার বাড়িতে? সন্ধেবেলা কাজ ছেড়ে রমা সবে বস্তিতে তার নিজের বাড়িতে ফিরেছে। এমন সময় ঘরের বাইরে উঠোন থেকে একজন অচেনা ব্যক্তির কণ্ঠস্বর শুনে বাইরে বেরিয়ে সে একেবারে অবাক হয়ে গেল। অবনীকান্ত অর্থাৎ রমাকান্তের বড় দাদা এসে দাঁড়িয়েছেন সেখানে। সেই সন্ন্যাসীর পোশাক, হাতে ত্রিশূল, কাঁধে ঝোলা। এই সন্ধেবেলাতে অবনীবাবু হঠাৎ তার বাড়িতে কী কারণে এসেছেন? তবে কি রমাকান্তের মৃত্যুর ব্যাপারে তিনি কোনো কিছু জানতে পেরেছেন আর সেই কারণেই এসেছেন তিনি? এমন হলে তো তার কপালে চরম দুঃখ আছে। কিন্তু তার তো এখানে কোনো দোষই নেই। সে তো রতিকান্তর দেওয়া সেই ফুলটা রাখিয়েনি সেই ঘরে। তোমার সাথে একটু কথা আছে মা, কিছু মনে না করলে ভেতরে গিয়ে বলতে পারি? আপনি মানে আসুন, ভেতরে আসুন। অবনীবাবুর চেহারা বা তার কথাবার্তা শুনে তেমন কোনো সন্দেহের আভাস পেল না রমা। তবুও বেশ কৌতূহলীভাবেই জিজ্ঞাসা করল, আপনি মানে আমার বাড়িতে? আপনি আমার বাড়ি চিনলেন কি করে? ওই জিজ্ঞাসা করতে করতে চলে এসেছি। সন্ন্যাসী মানুষ, পথ চিনতে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তামা, আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারবি? বড্ড তেষ্টা পেয়েছে। হ্যাঁ জ্যাঠামশাই, এক্ষুনি দিচ্ছি। হাসি মুখে রমাকে কথাটা বললেন অবনীবাবু। রমাও অবনীবাবুকে কুচো থেকে এক ঘটি জল নিয়ে দিল। তিনিও পরম তৃপ্তি সহকারে ঘটির সবটুকু জল পান করে রমাকে বললেন, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মা, তুই তো ওই বাড়িতে, মানে আমার ভাই রমার বাড়িতে প্রতিদিন কাজে যাস, তাই না? তোকে বিশ্বাস করে একটা কথা বলছি, রাখতে হবে কিন্তু। আসলে তোকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে মা। আশা করি আমার এই কথাটা তুই রাখবি। কি কথা জ্যাঠামশাই? এই নে, এইটা ধর। এই বেলপাতাটা তোকে আগামীকাল সকালবেলা আমার পিন্টুর ঘরে রেখে আসতে হবে। আগামীকাল অমাবস্যা। আমার মন বলছে যে রমাকে মেরে ফেলেছে সে কাল আমার পিন্টুরও কোনো ক্ষতি করতে চাইবে, কারণ পিন্টু রমারই ছেলে। তাই আমি চাই ওকে যে কোনো প্রকারে বাঁচাতে, যাতে ওই শয়তান পিন্টুর কোনো রকম ক্ষতি করতে না পারে। কিন্তু বাবা, এটা তো আপনি নিজে গিয়েই ছোটবাবুকে দিতে পারেন। আপনার সাথে তো ছোটবাবুর কোনো ঝামেলা নেই। না মা, যে রমার পরিবারের ক্ষতি করতে চায়, আমি গেলে সে হয়তো বুঝে ফেলতে পারে। তাই আমি ওর সামনে না গিয়েই আড়ালেই ওকে বাঁচাতে চাই। আসলে মানুষের উপকার করাটাই আসল ব্যাপার। কিভাবে করলাম বা কার মাধ্যমে তার উপকার করলাম সেটা কোনো বড় ব্যাপার নয়। আর তাছাড়াও শত্রু যদি একবার বুঝে যায় যে সে তার উদ্দেশ্যে বিফল হতে পারে, তবে সে অন্য কোনো উপায় অবলম্বন করতে পারে, যেটা আমি কোনোভাবেই চাইছি না। আর এই মন্ত্রপুত বেলপাতার এক আশ্চর্য শক্তি আছে। যদি পিন্টুকে মারতে এসে সে তার কার্যে বিফল হয়, তখন সে ফিরে গিয়ে যে তাকে এই কার্যে নিযুক্ত করেছে
তাকেই হত্যা করে, আর তার সাথে হত্যা করে যে তার নিজের রক্তের আহুতি দিয়ে তাকে এই কার্যে নিযুক্ত করেছে। তাই এই বেলপাতার শক্তির সাহায্যে আমি খুঁজে বার করতে পারবো কে আসলে রমার পরিবারের ক্ষতি করতে চাইছে, আর তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থাও আমি নিজের হাতেই করব। জ্যাঠামশাই, আপনাকে একটা প্রণাম করতে পারি? আরে আরে মা, এ কি করছিস? থাম মা, থাম, আর প্রণাম করতে হবে না। সেই বেলপাতাটা হাতে নিয়ে রমা অবনীবাবুকে পরম ভক্তির সাথে প্রণাম করতে উদ্যত হলো। এমন সময় তাকে খানিক বাধা দিয়েই কথাটা বলে উঠলেন অবনীবাবু। তুই যে আমার এই কাজটা করতে রাজি হয়েছিস, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আর প্রণাম করতে হবে না তোকে। পিন্টু তো আমার ছেলেরই মতন, তাই ওকে রক্ষা করা তো আমার কর্তব্যের মধ্যেই পড়ে। এতে মহত্বের কিছুই নেই। তবে হ্যাঁ মা, তোকে আর একটা কথা বলে রাখি, পিন্টু বা সেবাড়ি কেউই যেন এই ব্যাপারে কিছুই না জানতে পারে। আর আমি যে আজ তোর এখানে এসেছিলাম সেটাও কিন্তু কাউকে বলবি না। ঠিক আছে বাবা, আপনি যেমনটা বলবেন সেরকমটাই হবে। তবে আমি আজ আসি মা, ভালো থাকিস। আর তোর মাকে নিয়ে চিন্তা কিসের? উনি তো সুস্থ হয়েই গিয়েছেন। আমার মায়ের শরীর খারাপ, তা আপনি জানলেন কিভাবে? ওই লোক মুখে শুনেছিলাম, তাই বললাম আর কি। আসলাম তাহলে। অবনীবাবু চলে গেলেন। পরের দিন সকালবেলা রথিকান্তর বাড়ির সামনে দিয়ে কাজে যাওয়ার সময় কামিনী আবার ডাকলো তাকে। এই রমা, এদিকে একটু শোন, আমার বরের তোর সাথে একটু কথা আছে। এবার অবশ্য রমা স্পষ্টই বুঝতে পারল কামিনী আসলে তাকে কি বলতে চাইছে। তাই তার সামনে না গিয়েই সেখানেই দাঁড়িয়ে বলল, যা বলার তাড়াতাড়ি বলো, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। আহা হা, চুপছিস কেন? আসলে তুই খুব ভালো মেয়ে, আমাদের উপকার করে দিয়েছিস। তাই আসলে কামিনী তোকে একটু দাঁড়াতে বলেছে। তোর ইচ্ছা হলে দাঁড়াবি, না হলে দাঁড়াবি না। রমা দেখল হঠাৎ করে কামিনীর পেছনে রথিকান্ত এসে দাঁড়িয়েছে। কামিনী, তুমি ঘরে যাও, আমার ওর সাথে একটু কথা আছে। কথা বলেই আমিও চলে যাব। তুমি আপাতত ঘরে যাও। যা বলার তাড়াতাড়ি বলুন দাদাবাবু, আমার আবার আজ একদম টাইম নেই। এক হাত কোমরে দিয়ে বেশ সাহসী ভঙ্গিতে এক জায়গাতে দাঁড়িয়ে থেকেই রথিকান্তকে কথাটা বলল রমা। আসলে তোকে এবারও আর একটা ছোট্ট কাজ করতে হবে, ঠিক আগের বারের মতো। যেমন করেছিলিস আগের বার, ঠিক তেমন। এই যে এই ফুলটা নিয়ে দাদার ওই ছেলেটা, ওই যে পিন্টু, ওর ঘরে রেখে দিয়ে আসতে হবে, ঠিক যেমন ভাবে আগেকারটা রেখেছিলিস। এবারও তোকে ওই 7,000 টাকাই দেব, যদি বলিস তো পুরো টাকাটাই এবারে একেবারে। না দাদাবাবু, এবার আমি পারবো না। মিষ্টি মুখে কথাটা বললেও রথিকান্তর মনের মধ্যে যে বিষ রয়েছে সেটা রমা স্পষ্টভাবেই বুঝে গিয়েছিল। আর এবার রমা স্পষ্টভাবেই রথিকান্তর মুখের ওপর জবাব দিয়ে দিল। সে কি, কেন? ঠিক আছে, এবার না হয় 10,000। না দাদাবাবু, আপনি যত টাকাই দেন, আমি আর এই পাপ কাজ করব না। রমা, আমাদের পাপ পুণ্যের হিসাব বোঝাতে আসিস না। ও যেটা বলেছে সেটা করলে বল, না করলে না করবি। কই, আগের বার তো তোর এসব মনে আসেনি, তখন টাকার দরকার ছিল না। বৌদি, আমাকে বেশি ঘাঁটিও না, নইলে আমি কিন্তু ওই বাড়ির সবাইকে সব জানিয়ে দেব যে তোমরাই আমাকে দিয়ে বড়বাবুর ঘরে। আরে আরে, কি করছিস? থাম, লোক জানাজানি করাবি নাকি? রমার কথা শেষ হওয়ার আগে রথিকান্ত ছুট্টে রমার কাছে গিয়ে রমার মুখটা হাত দিয়ে চেপে ধরে অত্যন্ত নরম সুরে বলে উঠল, আরে এগুলো কি লোক জানাজানির বিষয়? আমাদের মধ্যে গোপন কথা হচ্ছে। কেন তুই বেকার বেকার অত চিৎকার করে সকলকে বলতে যাচ্ছিস? কথাটা বলে রথিকান্ত আশপাশটা ভালো করে তাকিয়ে দেখে নিল। না, এই সাত সকালবেলাতে রাস্তার আশেপাশে কেউ নেই। কামিনী, তোমাকেও বলি হারি, কেন তুমি রাস্তার মধ্যে এসব কথা নিয়ে আলোচনা করো বলো তো? আমাকে ছাড়ো দাদাবাবু। জোর করেই রমা নিজের মুখ থেকে রথিকান্তের হাতটা সরিয়ে নিল। আমাকে যেতে দাও।
আমাকে বেশি ঘাঁটিও না বৌদিমণি। জেনে রেখো, আমি যদি ফেঁসে যাই তবে কিন্তু তোমাদেরকেও ফাঁসিয়ে দেব। কথাটা বলে রমা কোনো উত্তরের অপেক্ষা না করে হনহনিয়ে সামনের দিকে এগিয়ে গেল। রাত তখন 12:15। নিজের ঘরে তখন ঘুমিয়ে রয়েছে পিন্টু। হঠাৎ করে যেন কিসের একটা অদ্ভুত শব্দে ঘুম ভেঙে গেল তার অদ্ভুত কেমন অনুভূতি হচ্ছে, যেন মনে হচ্ছে তার ঘরে এখন সে একা নয়, কেউ যেন আছে তার ঘরে। পিন্টু বাবু, আপনার মৃত্যুর সময় হয়ে গেছে যে। হঠাৎ কারো একটা গলার শব্দে ঘুম ভেঙে গেল পিন্টু। কেউ যেন ডাকছে মনে হলো তার নাম ধরে, কিন্তু এত রাত্রে তার ঘরে ঢুকে কে ডাকবে তাকে? তাছাড়া ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ আছে। ঘুমের ঘরে ভুল শুনছে কি? ভালো করে বোঝার জন্য সে উঠে ঘরের লাইটটা জ্বালালো, আর লাইট জ্বালাতেই সে একেবারে ভয়ে বিস্ময়ে অবাক হয়ে গেল। কি এটা কি? তার ঘরের মধ্যে এক উলঙ্গ নরকঙ্কাল দাঁড়িয়ে। তার সাদা দাঁতগুলো দেখে মনে হচ্ছে সে যেন হাসছে। এসো পিন্টু সোনা, আমার কাছে এসো, তোমার মৃত্যুর প্রহর পেরিয়ে গেছে যে। সাদা নিরেট হাত দুটো বাড়িয়ে সেই কঙ্কাল ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। বিস্মিত অবস্থায় খাটের ওপর বসে পিন্টু এখন কি করবে বুঝে উঠতে পারছিল না। হঠাৎ করেই সেই কঙ্কাল কিছু একটা দেখে আর্তনাদ করে উঠল। ওটা কি? কি ওটা? কি ওটা? কঙ্কালের তাকানো দেখে অনুমান করা যাচ্ছে ঘরের কোণে থাকা ড্রেসিং টেবিলের কোনো একটা জিনিসের দিকে দৃষ্টি নিবদ্ধ হয়ে গেছে তার ইশারা মতো পিন্টু সেই দিকে তাকিয়ে দেখল ড্রেসিং টেবিলের নিচে কোনো একটা বস্তু থেকে উজ্জ্বল আলোর জ্যোতি বেরোচ্ছে, আর সেই আলোই কঙ্কালের ভয়ের কারণ হয়ে উঠেছে। না না, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। হঠাৎ করে চিৎকার করতে করতে সেই কঙ্কাল কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আকস্মিক এরকম ঘটনায় কিছু সেকেন্ডের জন্য পিন্টু থতমত খেয়ে গেলেও উঠে গিয়ে ঘরের দরজা জানলা সব খুলে দিল। না, এই ঘরে এখন সে ছাড়া আর কেউই নেই। কি করবে এখন সে? চিৎকার করে কাউকে ডাকবে, কিন্তু কাকে ডাকবে? এই বাড়িতে তো এখন সে একাই আছে। আশিসদা সকালে এসেছিল বটে একটা দরকারে, কিন্তু তার বাড়িতে তার দিদি একা থাকবে বলে সন্ধেবেলাতেই চলে গেছে। আশিসদা থাকলে হয়তো কিছু একটা সাজেশন পাওয়া যেত তার থেকে, কিন্তু তারও তো কোনো উপায় নেই। কি মনে হতে কিন্তু ড্রেসিং টেবিলের কাছে গেল, একটু নিচু হয়ে সেই জিনিসটা দেখার চেষ্টা করলো। এখন আর কোনো আলো সেখান থেকে বেরোচ্ছে না। জিনিসটা সে হাতে তুলে নিল, একটা বেলপাতা, যার প্রতিটা পাতাতে একটা করে সিঁদুরের তিলক লাগানো আছে। আশ্চর্য তো, এই বেলপাতা তার ঘরে কিভাবে এলো? কী বা রাখলো এটা এখানে? না না, এটা কিছুতেই হতে পারে না। না, আমার সাধনা কিছুতেই বিফলে যেতে পারে না। না, কে কে কে- কে সেই পাপিষ্ঠ যে এরকম ক্ষতি করলো আমার? আমি তাকে দেখতে চাই। বাবা, তোমার জন্য আমি ব্যর্থ হয়েছি। আমাকে আমার কাজ না করেই চলে আসতে হয়েছে, আর আমি ব্যর্থ হলে যে কি হয় সেটা নিশ্চয় আপনি জানেন বাবা। হঠাৎ করে নির্জন শ্মশানে কঙ্কালের উপস্থিতি কালীচরণ তান্ত্রিকের মনে এক অদ্ভুত ভয়ের সৃষ্টি করেছে। উঠে দাঁড়িয়েছে কালীচরণ তান্ত্রিক। আমি কিন্তু আপনাকে ছাড়ব না বাবা, ছাড়ব না। আমি ব্যর্থ হয়েছি, তার অর্থ এই রাতই আপনার শেষ রাত। না না, এগোবি না, তুই একদম এগোবি না আমার দিকে। সেই কঙ্কালকে তার দিকে এগোতে দেখে ভয়ে ভয়ে এক পা করে পিছোতে লাগলো কালীচরণ। থাম পাপী পিশাচ, শান্ত হ তুই।
বন্ধ কর তোর মৃত্যু খেলা। ওম হ্রিং ব্রিং ট্রিং কালিকায় নমঃ। এই নে, দেখ এবার কেমন লাগে। চিৎকার করে কথাটা বলে অবনীকান্ত কোনো একটা অদ্ভুত গুঁড়ো ছুঁড়ে দিলেন কঙ্কালের দিকে, আর তখনই সেই কঙ্কাল চিৎকার করে উঠল। কোনো এক জ্বলন্ত অগ্নিশিখায় জ্বলে যেন উঠল কঙ্কালের শরীর। বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে মুক্ত করো, আমাকে বাঁচাও। চলতে চলতে হঠাৎ করেই সেই আগুন আর সেই কঙ্কাল কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। বিপদ মুক্ত হয়েছে জেনে খানিক স্বস্তি পেয়ে কালীচরণ অবনীর দিকে তাকিয়ে বলল, আপনি কে বাবা, যিনি উপযুক্ত সময় এসে এভাবে জীবন রক্ষা করলেন আমার? কে? আমি একজন সামান্য সাধক মাত্র। আমার নাম মৃত্যুঞ্জয় তান্ত্রিক। বাবা মৃত্যুঞ্জয় তান্ত্রিক, চাঁদ দেখা পাওয়ার জন্য আমি অধীর আগ্রহী অপেক্ষা করছি। আজ স্বয়ং আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। স্বয়ং আমাকে আপনার পায়ে ধুলো দিন বাবা, পায়ে ধুলো দিন। কালীচরণ তান্ত্রিক লুটিয়ে পড়ল অবনীকান্ত অর্থাৎ মৃত্যুঞ্জয় তান্ত্রিকের পায়ে। আরে ওঠো ওঠো, এ কি করছো তুমি? আমি এখনো অত বড় সাধক হয়ে উঠতে পারিনি যে আর একজন সাধকের প্রণাম আমি গ্রহণ করতে পারবো। এ কাজ করলে স্বয়ং ভগবান যে আমায় ক্ষমা করবেন না। ওঠো তুমি, ওঠো। কিন্তু বাবা, আপনি এই সময় আমার কাছে? উঠে দাঁড়িয়ে দুই হাত জোর করে কথাটা বলল কালীচরণ। হে, তুমি কোন খেলায় মেতে উঠেছো কালীচরণ? সামান্য কিছু অর্থের কারণে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ। আজ যদি আমি তোমাকে না বাঁচাতাম তবে তোমার অবস্থাও কিন্তু সেই ব্যক্তিদের মতনই হতো, যাদের তুমি অর্থের বিনিময়ে নিজের ক্ষমতার অপব্যবহার করে খুন করিয়েছ। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমাকে ক্ষমা করে দিন। আর কখনো আমি এ কাজ করব না। আমার ভুল হয়ে গেছে বাবা। আমি আমার ক্ষমতার অপপ্রয়োগ করে মানুষের ক্ষতি সাধন করে এসেছি। ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। জীবনভর এই অন্যায় আমি করেছি, ক্ষমা করে দিন। কথাটা যেন মনে থাকে কালীচরণ। আচ্ছা, এবার তুমি আমাকে এইটা বলো তো, কার কথাতে তুমি এই কাজটা করেছিলে? আর কেই বা তোমার কাছ থেকে এই অমাবস্যার রাতে আমার ভাইপোকে মেরে ফেলার জন্য সেই বিশেষ বস্তু নিয়ে গিয়েছিল? বলছি বাবা, আপনাকে আমি সব বলবো বাবা, সব বলবো। হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল আশিসের। পাশে তার স্ত্রী বিনা ঘুমোচ্ছে। লাইট জ্বালিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকালো আশিস। রাত তখন 3টে বাজে। এতক্ষণে নিশ্চয়ই কাজটা হয়ে যাওয়ার কথা। একটু পরেই ভোর হবে। খবরটা পেলেই বিনাকে নিয়ে বেরোতে হবে। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো আশিস। একটা সিগারেট ধরিয়ে তাতে অগ্নিসংযোগ করতে যাবে, এমন সময় পেছন থেকে সেই অদ্ভুত ডাক শুনতে পেল সে। কেমন আছেন আশিস বাবু? কে তুমি? পেছন দিকে ঘুরে তাকাতেই অবাক হয়ে গেল আশিস। তার ঠিক পেছনেই এখন একটা নরকঙ্কাল দাঁড়িয়ে আছে। ধীর পায়ে সে এগিয়ে আসছে আশিসের দিকে। আমি আপনার মৃত্যু আশিস বাবু, আপনাকে মারতে এসেছি এখানে। না, তুমি আমার কাছে আসবে না। চলে যাও তুমি চলে যাও আমার কাছ থেকে। এ কি আশিস, তুমি এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? আশিসের চিৎকার শুনে ঘুম ভেঙে তার সামনে এসে দাঁড়িয়েছে বিনা। ওই যে ও আমাকে মেরে ফেলবে, বাঁচতে দেবে না আমাকে। ভয়ে আশিসের চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছিল। আঙুল দিয়ে সে সামনে দাঁড়িয়ে থাকা কঙ্কালের দিকে ইশারা করল। কে তোমাকে মেরে ফেলবে? ওখানে তো কেউ নেই। আশিসকে ধরে সান্ত্বনার সুরেই তাকে কথাটা বলল বিনা।
বলাই বাহুল্য বিনা কোনো কঙ্কালকেই দেখতে পাচ্ছে না ঘরে। ওই যে কঙ্কালটা, তুমি দেখতে পাচ্ছ না ওই যে কঙ্কালটা? আশিসের কথা থেমে গিয়েছে, কারণ চোখ খুলে সেও রীতিমতো অবাক হয়ে গিয়েছে। এখন বিনার মতো সেও কোনো কঙ্কালকে দেখতে পাচ্ছে না। অবাক হয়ে সে বলে উঠল, এ কি কোথায় গেল সেই কঙ্কাল? মা বিনা, মা একবার দরজাটা খোল, মা দরজাটা খোল। হঠাৎ করে বিনাদের সদর দরজায় কলিং বেলের শব্দ হতে লাগলো, আর একটা উচ্চ স্বরে আওয়াজ শোনা গেল। আওয়াজটা বিনার চেনা। হে কি জেঠু, তুমি এই সময় আমাদের বাড়িতে? পিন্টু তুই? দরজা খুলে রীতিমতো অবাক হয়ে গেল বিনা। অবনীকান্ত আর পিন্টু তার বাড়িতে এসেছে। তার সাথে অবশ্য একজন গেরুয়া বসনধারী সন্ন্যাসীও এসেছে। তাকে বিনা চেনে না। হ্যাঁ, তুই ঠিক আছিস তো মা? তোর কিছু হয়নি তো? হ্যাঁ। ঘরে ঢুকে সরাসরি বিনাকে প্রশ্ন করলেন অবনীকান্ত। হ্যাঁ, আমি তো ঠিক আছি, কিন্তু এ কি জেঠামশাই, আপনি এই সময়? হারামজাদা শয়তান, কেন মেরেছিস আমার ভাইকে বল? আর আমার ভাইপোকে বা কেন মারতে চেয়েছিলিস? কি ক্ষতি করেছিল ওরা তোর? হারামজাদা। বাইরের ঘরে বেরিয়ে এসে অবাক হয়ে আশিস কিছু একটা বলতে চাচ্ছিল। ঠিক তখনই অবনীকান্ত আশিসের কাছে ছুটে এসে তার কলার ধরে রাগে চিৎকার করে কথাটা বলে উঠলেন। জেঠু, এসব তুমি কি বলছো? ও কেন ভাইকে মারতে যাবে? ও তো আজ আমার সাথেই। হ্যাঁ, আমি তো আজ ঘরেই ছিলাম, কোথাও যাইনি। বিনা, তুমি বলো না জ্যাঠামশাইকে। চুপ কর হারামজাদা, আর একটা কথাও বলবি না তুই। রাগে অবনীকান্তের চোখ দুটো দিয়ে যেন আগুন জ্বলে উঠল। তার এই অগ্নিশ্বর মূর্তির সামনে আশিস আর বিনা একেবারে ভয়ে কাঠ হয়ে গেল। আর একটা মিথ্যা কথাও যেন তোর মুখ থেকে না বের হয়। এই মৃত্যুঞ্জয় তান্ত্রিক কখনো মিথ্যা কথা বলে না। উপযুক্ত প্রমাণ আছে আমার কাছে। কালীচরণ! হ্যাঁ বাবা। সেই গেরুয়া বসনধারী সন্ন্যাসী এগিয়ে এলো অবনীকান্তের দিকে। কালীচরণ, এই তো সেই না যে তোমার কাছে আমার ভাই আর আমার ভাইপোর মৃত্যুর পরোয়ানা নিয়ে গিয়েছিল? বলো। হ্যাঁ বাবা, এই সেই ব্যক্তি যে অমাবস্যার আগের দিন রাত্রে আমার কাছে গিয়ে সেই বিশেষ তন্ত্রবিদ্যা প্রয়োগ করতে বলেছিল, যার কারণে প্রতি অমাবস্যার রাতে একই পরিবারের 3 জন মানুষের মৃত্যু হয়। এই বিশেষ তন্ত্রবিদ্যার কৌশল সমস্তটাই সে জানত, আর তার জন্য যে গুরুর প্রয়োজন হতো আমাকেই তার গুরু করেছিল। আর এজন্য ও আমাকে যথেষ্ট দক্ষিণাও দিয়েছিল। গতকাল রাতেও সে আমার কাছে গিয়েছিল আর সেই মন্ত্রপুত ফুল নিয়ে এসেছিল তার শত্রুকে শেষ করে দেবার জন্য। তার মানে আশিস, কাল তুমি অফিসের কাজে বাইরে যাওনি? তুমি তার মানে শ্মশানে ওনার সাথে দেখা করতে গিয়েছিলে আমার ভাইকে মারবে বলে? সব মিথ্যে কথা, এগুলো সব বানানো। ওরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আশিসের কথা শেষ হলো না, তার আগেই একটা সজোরে থাপ্পড় এসে পড়ল আশিসের গালে, আর তাকে থাপ্পড়টা মারল অবনীকান্ত। আর কত মিথ্যা বলবি তুই শয়তান? তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? তন্ত্র সাধক মৃত্যুঞ্জয় তান্ত্রিকের সেই ক্ষমতা আছে যে এই মুহূর্তে তোকে ভস্ম করে দেবে। একটু আগে তুই যাকে দেখতে পেয়েছিস তোর চোখের সামনে, সেটা আমারই তন্ত্র সাধনার শক্তি। বল, ডাকবো নাকি আবার তাকে, যে এখনই এসে তোর ঘাড় মুটকে দেবে? জ্যাঠামশাই, আপনি তাহলে? আশিসদা, তুমি তার মানে আজ বাড়িতে এসেছিলে আমার ঘরের মধ্যে ওসব রেখে দিতে? তুমি সেদিনও বাবার ঘরে ওইসব জিনিস রেখে দিয়েছিলে বাবাকে মারবে বলে? আর
আর তোমার জন্যই তার মানে বাবা মারা গেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি রমাকান্তকে। আমি ওই পিন্টুকেও মারতে চেয়েছিলাম, আর উনি না এলে পরের অমাবস্যাতে আমি বিনাকেও ওইভাবে মেরে ফেলতাম। রমাকান্তের পরিবারের কাউকে আমি বেঁচে থাকতে দিতাম না। ছি আশিস, তুমি এতটা নোংরা একজন মানুষ। আমার সত্যি এটা ভাবতে কষ্ট হচ্ছে যে আমি এতদিন একজন ভুল মানুষের সাথে ঘর করছিলাম। রাগে, ঘৃণায়, দুঃখে একেবারে ভেঙে পড়ল বিনা। কিন্তু আশিস দা, তুমি কেন এরকম বলছো? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি বলো, আর বাবাও তো তোমার কোনো ক্ষতি করেনি। বাবা তো তোমাকে ভালোবাসতো। ভালোবাসা? ওই রমাকান্তের মতো মানুষেরা কাউকে ভালোবাসতে পারে না। রমাকান্তের পরিবারের জন্যই আমার বাবার জীবনটা গেছে। আমার মাকে অসহায় অবস্থায় সারা জীবন কষ্ট করে যেতে হয়েছে। আমি কোনো দিনের জন্য ক্ষমা করতে পারবো না রমাকান্তকে। তোমার বাবা মা? এসব তুমি কি বলছো আশিস? তুমি তো বলেছিলে তোমার বাবা মা কেউ নেই, তুমি অনাথ। হ্যাঁ, আমি অনাথ। আমার মা বাবা দুজনে মারা গেছেন। সারা জীবন ধরে কষ্ট করে যাওয়ার পরে শেষ বয়সে আমার সুখ না দেখেই তারা চলে গেছেন। আর এর জন্য শুধুমাত্র দায়ী ওই রমাকান্ত চৌধুরী আর ওর বাবা। আশিস, তোমার যা বলার স্পষ্টভাবে বলো। কি বলতে চাও তুমি? অবনীকান্ত চৌধুরী, এখন হয়তো আপনি সন্ন্যাসী হয়েছেন, কিন্তু এই ঘটনার সাথে আপনিও জড়িত। মনে পড়ে আজ থেকে 20 বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার কথা? সুখলাল শর্মা, যিনি আপনাদেরই কোম্পানির লেবার ছিল। সুখলাল শর্মা? কে এই সুখলাল শর্মা? আপনি হয়তো ভুলে গেছেন। অবশ্যই ভুলে যাওয়ারই কথা। যারা মানুষের ক্ষতি করে তাদের ক্ষতি করার পর আর কিছু মনে থাকে না, কিন্তু যার ক্ষতি হয় সে আর তার পরিবারকে সারা জীবন তার ক্ষতির মাসুল দিতে হয়। যেমন অবস্থা হয়েছিল আমাদের। তখন আপনাদের কোম্পানির মালিক ছিলেন আপনাদের বাবা অবলাকান্ত চৌধুরী, আর সেই কোম্পানিরই একজন সাধারণ লেবার ছিলেন সুখলাল শর্মা, যিনি আমার বাবা। একবার একটা অ্যাক্সিডেন্টে আমার বাবার হাত দুটো কেটে গিয়েছিল। সারা জীবনের জন্য অথর্ব হয়ে গিয়েছিলেন আমার বাবা। আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের কোম্পানির কাজ করার জন্য আমার বাবার জীবনটা শেষ হয়ে গিয়েছিল। আর তারপরে আপনারা আর আমার বাবাকে কোম্পানিতে রাখেননি। এমনকি আমার বাবার এত বড় ক্ষতির কোনো রকম ক্ষতিপূরণের ব্যবস্থাও আপনারা করেননি। আর তারপর আমার অথর্ব বাবা আর আমাকে নিয়ে মা চলে গিয়েছিল মামা বাড়িতে। সেখানেই সারা জীবন কষ্ট করে মা বাবাকে দেখাশোনা করেছে, সংসারের দায়িত্ব সামলেছে, আমাকে লেখাপড়াও শিখিয়েছে। আশিস, আশিস, তুমি এত সব কথা তো কখনো আমায় বলনি। তারপর থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ওই অবলাকান্তের বংশকে ধ্বংস করে ছাড়বো আমি। যে সম্পত্তির জন্য ওদের এত অহংকার, এত দম্ভ, সেই সম্পত্তিকে পুরোপুরি নিজের দখলে করে নেব আমি। বিনার কথাটা যেন শুনতেই পেল না, এমন ভাব করেই কথাগুলো বলতে লাগলো আশিস। তাই আমি পড়াশোনা শিখে উচ্চ শিক্ষিত হলাম। নিজের চেষ্টাতে একটা কোম্পানি খুলে সেটাকে দাঁড় করালাম। তিলে তিলে তৈরি করলাম নিজেকে, কিন্তু মন থেকে প্রতিশোধের আগুনটা মেটাতে পারলাম না কিছুতেই। ওনারই মেজ ছেলের মেয়ে বিনার সাথে ভালোবাসার অভিনয় করলাম, তারপর বিনাকে বিয়ে করলাম, তারপর ওদের সাথে ঘনিষ্ঠতা হতে লাগলো। আমি জানতাম ওদের ক্ষতি করতে গেলে আমাকে ওদের সমস্ত ব্যাপারটাই জানতে হবে। ওনার বড় ছেলে আর ছোট ছেলে মানে আপনি আর রথিকান্ত বাবুর ক্ষতি করা সম্ভব নয়, কারণ তারা আলাদা হয়ে গেছেন। কিন্তু ওনার মেজ ছেলে রমাকান্ত বাবুর ক্ষতি করা তো অবশ্যই সম্ভব, আর আমি তো ওনারই জামাই, তাই কারো কোনো সন্দেহ পড়বে না আমার উপর।
ভালো কথা। আমি পড়াশোনার পাশাপাশি তন্ত্রবিদ্যাও কিছুটা শিখেছিলাম, তাই মনে করলাম কেন নয়, আমি তন্ত্রবিদ্যারই প্রয়োগ করি এই পরিবারের ওপর, আর এই পরিবারকে একেবারে নিঃশেষ করে দিই। কিন্তু এই কাজে আমার একজন গুরুর প্রয়োজন হতো, তাই এই কালীচরণ বাবাকেই আমি আমার গুরু নির্বাচন করেছিলাম। প্রথম কাজটা নির্বিঘ্নেই সম্পূর্ণ হয়েছিল, কিন্তু তারপরেই আপনি চলে এলেন। আমি জানতাম আপনি সন্ন্যাসী হয়ে গেছেন, কিন্তু আপনি যে এত বড় সাধক হয়ে গেছেন সেটা আমি বুঝতে পারিনি। তা জানতে পারলে আমাকে আরও সাবধানে কাজ করতে হতো। আশিসের গলায় এই অকপট স্বীকারোক্তি শুনে কিছু সময় নির্বাক হয়ে রইল সেখানে উপস্থিত সকলে। তারপর নীরবতা কাটিয়ে অবনীকান্তই প্রথম কথা বললেন। এখন তার স্বর একদম শান্ত। দেখো বাবা আশিস, মানছি তোমার পরিবারের সাথে অন্যায় হয়েছে। আমরা সকলেই হয়তো দোষী এর জন্য, কিন্তু এই মেয়েটা, আমার বিনা মা, সে তো কোনো অন্যায় করেনি। আমার ভাইপো পিন্টু, সে তো এসব ব্যাপারে কিছুই জানতো না। তবে তাদের কেন শাস্তি পেতে হবে? তাদের বাবা ঠাকুরদার করা পাপের ফল তাদের কেন ভোগ করতে হবে, তুমি বলতে পারো? আর বিনা, সে তো তোমার নিজের স্ত্রী। তোমাকে ভালোবেসে সে তোমাকে বিশ্বাস করে তোমার সাথে থেকেছে, আর তুমি তার বিশ্বাসের অমর্যাদা করলে, তার বাবাকে মারলে, তার ভাইকে মারার পরিকল্পনা করেছিলে, এমনকি তাকেও পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলে। কিন্তু আমি মানছি এখন আমার ভুল হয়ে গেছে। আমাকে পারলে ক্ষমা করে দিন আপনি। অবনীকান্তের কথাতে আশিসের মন কিছুটা গলল বলে মনে হলো। ভাই ভাই আমাকে নিয়ে চল, আমি এই পাষণ্ডটার সাথে এক মিনিটও কাটাতে চাই না। তাই ভালো মা, তোমরা চলো চলো এখান থেকে। আর আশিস, তোমাকে হয়তো কোনো আইনি শাস্তি আমরা দিতে পারবো না, কারণ কোর্ট বা পুলিশ কেউই এই তন্ত্রবিদ্যাতে বিশ্বাস করে না। কিন্তু ওই ওপরে যিনি বসে আছেন, তিনি স্বয়ং তোমার পাপের শাস্তি দেবেন। তার কাছে কারোরই রেহাই নেই। তবে ভবিষ্যতে যদি কোনো দিনও আমার পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা তুমি করেছো, তবে জেনে রেখো, এই মৃত্যুঞ্জয় তান্ত্রিক কিন্তু তোমায় ছাড়বে না। মা বিনা, চল মা, আমার সাথে চল। পিন্টু, তুইও আয়। বিনা আর পিন্টুকে নিয়ে অবনীকান্ত ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। কালীচরণ তান্ত্রিকও ধীরে ধীরে বেরিয়ে গেল সেই ঘর ছেড়ে। তারা চলে যাওয়ার পর আশিস দুহাত দিয়ে তার মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে উঠল। বিনা, বিনা, তুমি আমায় ক্ষমা করো বিনা। শেষবারের জন্য আমাকে ক্ষমা করে দাও। আর আমি কখনো তোমাদের সাথে অন্যায় করব না। তুমি ফিরে এসো বিনা, ফিরে এসো। শেষ হলো আজকের গল্প তন্ত্রের ফাঁদে। কালীচরণ তান্ত্রিক ও কঙ্কালের ভূমিকায় অচ্যুত সাহা, কামিনীর ভূমিকায় সৃজিতা সাফই, রমা ও বীণার ভূমিকায় দুর্বা গোস্বামী, রথিকান্তের ভূমিকায় অরিত্র মুখার্জি, পিন্টুর ভূমিকায় প্রিয়ম চৌধুরী, রমাকান্ত বাবুর ভূমিকায় দিব্যেন্দু গোস্বামী, আশিসের ভূমিকায় সোহম ঘোষ, অবনীকান্তের ভূমিকায় নিরুপম নাথ। প্রচ্ছদ নির্মাণে পিক্সেলেট, আবহ সায়ক পাল, প্রচারে সায়ন দে ও আয়ুষ কারার, এবং গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি সমীরণ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা একটি গল্প নিয়ে ফিরে আসবো আবার। ধন্যবাদ।